তোমাদের সাথে পাঠ উপস্থাপনায় আমি আছি নূরে জান্নাত চৌধুরী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। পাঠ শুরুর আগে চলো আমরা কিছু ছবি দেখি। তোমরা বাঁদিকে একটি চিত্র দেখতে পাচ্ছ, বিয়ের আনুষ্ঠানিকতার সাথে যৌতুকের যে সম্পর্ক সেরকম একটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এরপরেই দেখো যৌতুকের বিপক্ষে যে বলিষ্ঠ ভূমিকা সেরকম একটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এরপরেই দেখো যৌতুকের বিপক্ষে পুরুষের পক্ষে যে সমর্থন, নারীর পক্ষে যে সমর্থন পুরুষের, সেরকম একটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ। আমাদের এই যৌতুক প্রথার সাথে সম্পর্কিত যে পাঠটি রয়েছে, নিশ্চয়ই তোমরা এতক্ষণে ধারণা করতে পারছো যে আমাদের আজকের পাঠটি কী হতে যাচ্ছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্প। আজকে অপরিচিতা গল্পের চতুর্থ ভাগ, অর্থাৎ শেষ ভাগ। আমরা 4টি ভাগে এটাকে বিভক্ত করে নিয়েছিলাম। তো এই অপরিচিতা গল্প থেকে আমরা আজকের পাঠ থেকে কী শিখতে পারবো সেই শিখন ফলটি একটু জেনে নেই। দেখো, পাঠটির যে গুরুত্বপূর্ণ অংশ সেটি তোমরা ব্যাখ্যা করতে পারবে। এরপরেই সামাজিক প্রথার বিরুদ্ধে কন্যার পিতার যে বলিষ্ঠ ভূমিকা এবং কল্যাণীর দেশ চেতনার যে স্বরূপ সেটিও তোমরা ব্যাখ্যা করতে পারবে। এবং এই পাঠ থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে তার উত্তর তোমরা লিখতে পারবে। পূর্ববর্তী ক্লাসের মধ্যে আমরা দেখেছিলাম যে অনুপমের বিয়ে সেখানে ভেঙে গিয়েছিল। বিয়ে ভেঙে যাবার পরে অনুপম নানা রকম কল্পনার মধ্য দিয়ে পরবর্তী সময় তার রাগ, অভিমান, ক্ষোভ সব কিছু ছাপিয়ে আবার মানুষের যে সংবেদনশীল, তার মধ্যে যে ভালোবাসার যে রূপটি, সেখানেই আমরা দেখেছিলাম যে অনুপম বিরোহিণীর কাছে কানে কানে গিয়ে রাজহংসের রূপ ধারণ করে তার প্রেমের কথাটি, ভালোবাসার কথাটুকু বলে আসবার একটা ইচ্ছা পোষণ করেছিল। কিন্তু গল্পটি হয়তোবা সেখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু গল্পটি সেখানে শেষ হয়ে যায়নি। মারও ইচ্ছা ছিল যে যখন এই বিয়ে ভেঙে যাওয়ার বিষয়টি সবাই একেবারেই ভুলে যাবে, তখন তিনি আবার নতুন করে ছেলের জন্য পাত্রী সন্ধান করবেন। ঠিক ততদিন পর্যন্ত তিনি নিজের মনের প্রশান্তি রক্ষা করবার জন্য তীর্থে যাবার জন্য মন স্থির করেছেন। কিন্তু এবারও তীর্থে যাবার জন্য তার একমাত্র ভাই, তিনি হাবড়ার ব্রিজ যেহেতু পার হবেন না, তাই একমাত্র পুত্র হিসেবে অনুপমের মধ্যেই হলো দায়িত্বটি পড়েছিল। সে কারণেই অনুপম তার মাকে নিয়ে তীর্থে চলেছিল। তীর্থে যাচ্ছে কারণ আমরা এর আগেই শুনলাম যে মামা এবারেও কিন্তু হাবড়ার ব্রিজ পার হবেন না। সে কারণেই অনুপম একমাত্র পুত্র হিসেবে মাকে নিয়ে তীর্থে চলছে। হঠাৎ কোনো একটা স্টেশনের মধ্যে আলো আঁধারির মধ্যে যখন ট্রেনটি এসে থামলো, তখন সব কিছু চারদিকে অন্ধকার, শুধু তারাগুলি পরিচিত আর সমস্ত কিছুই হলো অজানা, অস্পষ্ট। ঠিক এরকম একটি সময়ে হঠাৎ করে সেই জায়গায় কে যেন বলে উঠল যে এইদিকে আয়, শিগগির আয়, এখানে জায়গা আছে। এই যে শিগগির আয় কথাটি কেবলমাত্র একটি মেয়ের কণ্ঠস্বর বলে বা গলা বলে শ্রেণীভুক্ত করা চলে না, বরং কেমন একটি গানের ধোঁয়ার মতো তার হৃদয়ের মধ্যে একেবারে স্পন্দিত হলো। আর তখনই অনুপমের মনে হলো যে এরকম কণ্ঠ এর আগে মনে হয় কখনো শুনি নাই। এরকম কণ্ঠ শুধু মন বলে ওঠে যে এমন কণ্ঠ আর কখনোই শুনিনি। কি আবেগে আপ্লুত হয়ে পড়েছিল অনুপম। অনুপমের কাছে চিরকাল গলার স্বর একটা খুব বড় ব্যাপার, আর রূপ জিনিসটাও যে কম তা কিন্তু নয়। কিন্তু মানুষের মধ্যে যা কিছু অন্তরতম, তার সব কিছুই কিন্তু বাহ্যিকভাবে তার চেহারার মধ্যে ধরা পড়ে। সে কারণেই অনুপমেরও মনে হয়েছিল যে যে সুন্দর কণ্ঠ সে শুনতে পেয়েছিল, তার সেই নারী মূর্তি যে কেমন হবে সেটি দেখবার জন্য সারা রাত ধরে সে জানালার বাইরে দিয়ে মুখ বাড়িয়ে দিয়েছিল, কিন্তু কাউকেই সে সেখানে দেখতে পায়নি। এই যে চোখের সামনে অনুপম কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু হৃদয়ের মধ্যে একটি রূপ দেখিতে পাচ্ছিল। সেই রূপটি দেখবার জন্য সেই যে তারাময়ী রাত্রির মধ্যে সে বারবার করে তাকে ধরবার চেষ্টা করছে, কিন্তু সে কিন্তু কখনোই তার হৃদয়ের মধ্যে ধরা দিচ্ছে না।
এরকম একটি পরিবেশের মধ্যে যখন সে চলছে, তখন হঠাৎ করে সেই অজানা সুরটি তার হৃদয়ের মধ্যে এমনভাবে একটা ফুলের পাপড়ির মতো মেলে ধরেছিল যে সেই পাপড়িটির এতটুকু কোথাও যেন টলে পড়েনি, এতটুকু সে সেখান থেকে খসে পড়েনি। এরকম একটি অবস্থার মধ্যে অনুপম চলছিল। তাই অনুপম সেখানে বর্ণনা করছে যে আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম, সেজন্য এক তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, ওগো অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ, কি আশ্চর্য পরিপূর্ণ তুমি। চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো এসে বসিয়াছ, কিন্তু তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও কিন্তু টলে নাই, অপরিমেয় কোমলতায় এতটুকুও দাগ পড়ে নাই। কি চমৎকার ভঙ্গিমায় অনুপম মেয়েটির রূপের বর্ণনা করছে মনের কল্পনার মধ্যে, কি আকুলতা তার মধ্যে প্রকাশ পেয়েছে। গাড়ি তখন লোহার মৃদঙ্গে চলছিল, ট্রেনটি ঠিক মতো চলছে। তখনও অনুপম তার মনের ভেতরে একটা গানের ধোঁয়া শুনতে পাচ্ছে, জায়গা আছে। এই যে জায়গা আছে, এই সুধাময় সুর তার হৃদয়ের মধ্যে যে বেজে উঠেছিল, সেটি কিন্তু তার চিরকালের চেনা ছিল না, বরং বারবার করে তাকে মনে করিয়ে দিচ্ছে যে জায়গা আছে, আছে, শীঘ্র আসিতে বলিয়াছে, তাই শীঘ্র আসিয়াছি, ক্ষণকাল বিলম্ব করি নাই। অনুপম এক আকুল আবেদন নিয়ে, আবেগে আপ্লুত হয়ে সেই জায়গা আছে কণ্ঠস্বরকে দেখবার জন্য একেবারে অপেক্ষমান হয়ে আছে। তাই রাত্রে ভালো করে তার ঘুম হলো না। সারা রাত্রি ট্রেনের বাইরে সে বারবার করে প্রত্যেকটি স্টেশনের মধ্যে মুখটি বাড়িয়ে দেখবার চেষ্টা করলো, পাছে সেই গানের ধোঁয়া যদি নেমে চলে যায়। কি আকুলতা। পরদিন সকালেই একটা বড় স্টেশনে গাড়ি যখন এসে থামলো, ঠিক তখনই অনুপম মনে করেছিল যে তাদের ফার্স্ট ক্লাসের টিকিট, সেখানে তেমন একটা ভিড় হবে না। ঠিক ওই সময়টাতে সেকেন্ড ক্লাস থেকে একটি মেয়ে মায়ের দিকে তাকিয়ে তাকে বলল যে আপনারা এদিকে আসুন না, আমাদের এখানে জায়গা আছে। অনুপম সেই জায়গা আছে শব্দটি শুনবার পরেই একেবারে চমকিয়ে উঠল, যে সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোঁয়া, জায়গা আছে। ক্ষণকাল মাত্র বিলম্ব না করিয়া অনুপম মাকে নিয়ে তাড়াহুড়ো করে ফার্স্ট ক্লাসের সেই জায়গা থেকে সেকেন্ড ক্লাসে এসে উঠে বসল। এবার কিন্তু অনুপম সেই সুরটিকে দেখতে পেল। ততক্ষণ পর্যন্ত সে কিন্তু সুর বলেই তাকে মনের মধ্যে গেঁথে রয়েছে, কেননা মাকেও দেখতে পেল যে মারও সেই সুরের উপর থেকে চোখের পলক কিছুতেই পড়ছে না, এক দৃষ্টিতে মা সেখানে তাকিয়ে রয়েছে। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নবযৌবন ইহার দেহে মনে কোথাও এতটুকু ভার চাপাইয়া দেয় নাই। কি চমৎকার ইহার গতি, সহজ, দীপ্তে নির্মল, সৌন্দর্যের যে সূচিতা অপূর্ব, ইহার কোনো জায়গায় এতটুকু জরিমা নেই। অর্থাৎ মেয়েটির কথায় কোনো আড়ষ্টতা নাই, কি সহজ ভঙ্গিতে সাবলীল গতিতে এসে চমৎকারভাবে কথা বলে যাচ্ছে। অন্যান্য লোক, অপরিচিত লোকদের মাঝখানে বসে তার মধ্যে যা আড়ষ্টতা দেখা যাবে, এরকম কোনো কিছুই তার মধ্যে লক্ষণীয় নয়। তার সঙ্গেই মেয়েটির সঙ্গে আরও 2-3টি মেয়ে ছিল, ছোট ছোট মেয়ে ছিল। তাদেরকে নিয়ে সে এমনভাবে কথা বলছিল যে তাদের গল্প বলার কোনো অন্তই ছিল না। তখন অনুপম একখানি বই হাতে নিয়ে চুপিসারে তাদের কথা শুনবার চেষ্টা করছিল। কথাগুলো তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়, ছেলে মানুষের মতো স্বাভাবিক কথাবার্তা তারা বলছিল। আর সেই ছোট মেয়েগুলো তাকে ছোটদের বই কিছু দেখাচ্ছিল, সেখান থেকে তাকে গল্প বলবার জন্য বারবার করে অনুরোধ করছিল যে এই গল্পগুলো শোনাও। হয়তোবা এই গল্পগুলো তারা এর আগে 20-25 বার শুনেছে। হয়তোবা তারা এই যে গল্প শোনার আগ্রহ নিয়ে তার মেয়েটির দিকে তাকিয়ে থাকা মেয়েগুলোর
এটির কারণ হয়তোবা যে সে সুধা কণ্ঠে যখন কোনো কথা উচ্চারিত হয় তা যেন শোনায় পরিণত হয়ে যায়। আর সে কারণেই মনে হয় মেয়েদের তাদের কাছে এই গল্প শোনায় এত আগ্রহ। আর যে মেয়েটি গল্প বলছে তার সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা, তার সমস্ত বলায় চলায় স্পর্শে প্রাণ ঠিকরিয়া ওঠে। তাই মেয়েরা যখন তার গল্প শুনে, হয়তোবা তারা শুধু গল্প শোনে না, তাকেই শোনে। এত চমৎকার কণ্ঠস্বর, সুধাময় একটি কণ্ঠস্বরের জন্য অনুপমেও কিন্তু নিজের লোভ আর সংবরণ করতে পারেনি। পরের স্টেশনে যখন ট্রেনটি এসে থেমে গেল, ঠিক তখনই মেয়েরা এক খাবারওয়ালাকে ডেকে বেশ কিছু চানামুট নিয়ে তারা গাড়িতে আবার উঠে বসলো এবং তারা গল্পগুজবে একেবারে ব্যস্ত হয়ে পড়ল। এমন সময় গাড়ি যখন একটা স্টেশনে এসে থামলো, তখন হঠাৎ করেই একজন জেনারেল সাহেব এসে তাদের একদল সঙ্গী নিয়ে এসে তারা এই কামরাটিতে উঠবার জন্য খুব উদ্যোগ গ্রহণ করলো। তখন তারা কি করবে এটা বুঝে উঠতে পারছিল না। মাও তখন ভয়ে একেবারে আড়ষ্ট, আর অনুপমও তখন মনের মধ্যে কোনো প্রকার শান্তি পাচ্ছিল না যে আসলে কি করবে তারা। ঠিক গাড়ি ছাড়বার অল্পকাল পূর্বে তখন এক দেশি রেলওয়ে একজন কর্মচারী আমাকে বলিল যে এই গাড়ির দুটো বেঞ্চ আগে থেকে রিজার্ভ করা রয়েছে, অতএব আপনাদের এটি ছেড়ে দিতে হইবে, অন্য গাড়িতে যেতে হবে। যখন এমন কথা তারা বলল, তখন অনুপম একেবারে তার মাকে নিয়ে একটি বিব্রতকর অবস্থায় পড়ে গেল যে কি করবে বুঝে উঠতে পারছিল না। ঠিক এরকম সময়টাতে অনুপম তখন মন স্থির করলো যে সেই গাড়ি থেকে নেমে যাবে। তখন সে কুলি কুলি করে ডাকা শুরু করলো যে তাদের বাক্স পেট্রো এবং মাকে নিয়ে অন্য কামরায় যেতে হবে। ঠিক এমন সময়টাতে মেয়েটি উঠে এসে তার চোখে অগ্নি বর্ষণ করে তার সামনে দাঁড়িয়ে বলল যে আপনি কোথাও যেতে পারবেন না, এখানেই বসুন। এরপরেই মেয়েটি স্টেশন মাস্টারের সঙ্গে এক পাশে গিয়ে ইংরেজিতে কী সব কথা বলল আর জানালো যে এই গাড়ির যে কামরাগুলো রিজার্ভ করা ছিল আগে থেকে, এই কথাটা মোটেও সত্যি নয়, একেবারেই মিথ্যে কথা। এরপরেই তারা বেশ কিছুটা পথ চলতে শুরু করলো। তারপরেই নির্দিষ্ট একটা স্টেশনে কানপুরে যখন এসে ট্রেনটি থামলো, তখন মেয়েটি তার জিনিসপত্রগুলো বেঁধে নিয়ে প্রস্তুত হওয়া শুরু করলো। তখন স্টেশনের মধ্যে একটি হিন্দুস্তানি চাকর ছুটি এসে তাদের যে বাক্স পেট্রাগুলো সেগুলো নিয়ে যাবার উদ্যোগ গ্রহণ যখন করলো, তখন মা আর নিজেকে সংবরণ করতে পারল না। মা তখন তাকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি মা? মেয়েটি উত্তর দিল, আমার নাম কল্যাণী। মা এবং আমি দুজনেই একেবারে চমকে উঠলাম। এরপরই মা তাকে জিজ্ঞেস করলো যে তোমার বাবার নাম? তখন মেয়েটি উত্তর দিল, আমার বাবার নাম শম্ভুনাথ সেন। অনুপমের আর বুঝতে বাকি রইল না যে সেই অপরিচিতা যাকে চার দেয়ালের বাইরেই শুধু সে রেখে এসেছিল, মনের ভেতরে আর প্রবেশ করাতে পারেনি। এরপরেই অনুপম নিজেকে আর সংবরণ করতে না পেরে মামার নিষেধ অমান্য করে মাতৃ আজ্ঞা ঠেলে তারপরে কানপুরে গিয়েছিল। তারপরে শম্ভুনাথ বাবুর কাছে মাথা হেঁট করে মিনতি করবার পরে যখন তার কাছে করজোরে প্রার্থনা করেছে, শম্ভুনাথ বাবুর হৃদয় তখন গলেছে। কল্যাণীর কাছে গিয়ে যখন সে উপস্থাপন করেছে বিয়ের কথা, কল্যাণী তখন তাকে জোর গলায় জানিয়ে দিয়েছে আমি বিয়ে করব না। অনুপম তখন জিজ্ঞেস করেছিল কেন? কল্যাণী বলেছিল মাতৃ আজ্ঞা আছে। অনুপমের মনে হলো একুলেও মাতৃ আজ্ঞা কেন? তখন অনুপম বুঝতে পেরেছে যে মাতৃ আজ্ঞা বলতে মাতৃভূমি আছে, অর্থাৎ দেশ মাতৃকার কাজে কল্যাণী নিজেকে নিয়োজিত করেছে। নারী শিক্ষার প্রসারে সে কাজ করবে বলে ব্রত নিয়েছে। কিন্তু অনুপম কিছুতেই আশা ছাড়তে পারেনি, কেননা
যাকে মনের ভিতরে একবার গেঁথে নিয়েছে, যাকে ভালোবেসেছে, তাকে মন থেকে মুছে দিতে পারেনি বিধায় তার হৃদয়ের মধ্যে যে সুরটি বেজে উঠেছিল সেই সুরকে অগ্রাহ্য করতে আর অনুপম কিছুতেই পেরে ওঠেনি। তাই যে হৃদয়ের মধ্যে যে বাঁশিটি বেজে উঠেছিল সে কোনো এক ওপারের বাঁশি সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে তাকে নিয়ে গিয়েছিল। আর সে কারণেই সেই যে কোনো এক রাত্রিকালের মধ্যে তার কানের মধ্যে যে বেজে উঠেছিল জায়গা আছে, তা তার সারা জীবনের মধ্যে গানের ধোঁয়া হয়ে তার জীবনের মধ্যে প্রবেশ করেছে। সেখান থেকে বেরিয়ে আসা তার পক্ষে আর সম্ভব নয়। অনুপম বলছে যে তখন আমার বয়স ছিল 23, এখন আমার বয়স 27। তাই যে গানের ধোঁয়া আমার ভেতরে প্রবেশ করেছে, জায়গা আছে, সেই জায়গাতেই আমি নিজেকে স্থাপিত করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য আমি সেখানে ছুটে গিয়েছি। তাই আমি মাতুলকে ছাড়িয়েছি। আমি একমাত্র ছেলে বিধায় মা আমাকে ছাড়তে পারেননি, সেখানে আমি ছুটে গিয়েছি। আর এই যে কানপুরে আমি ছুটে এলাম, এসেই আমি তার সঙ্গ লাভ করলাম। তাই আমার মনে হয়েছে যে বছরের পর বছর আমি সেখানে যাচ্ছি, তার সঙ্গে কাজ করছি, তার সাথে দেখা হচ্ছে, সেই সুধাময় কণ্ঠস্বর শুনছি। আর যখন সুবিধা পাই তার কাজে সহযোগিতা করছি। আর মন সব সময় বলে কে বলেছে জায়গা নেই। আর জীবনে যে বিবাহ করতেই হবে এটি আমার কাছে এখন আর মনে হয় না। এই যে চমৎকার একটি জায়গা আমি সেখানে পেয়েছি, সেই জায়গা থেকে আমি আর কখনোই নিজেকে বিচ্যুত করতে চাই না। তাই আমি এখানেই জায়গা পেয়েছি, সেই জায়গাটাই আমার কাছে সবচেয়ে সুধাময়, মনোময় একটি জায়গা। শিক্ষার্থী বন্ধুরা, এই যে অনুপমের বিয়ে ভেঙে যাবার পরে তার যে মনে যে কষ্টটা ছিল, সেই কষ্টের অবসান হয়েছে কিন্তু এই জায়গা পাওয়ার পরে। বিয়ে তার ভেঙে গিয়েছে বটে, কিন্তু সেই মেয়েটিকে মনে প্রাণে ভালোবেসেছিল। আর তাই তার সাথে যখন নতুন করে আবার দেখা হয়েছে, সেই জায়গাটিকে সে আর কখনো পরিবর্তন করতে চায়নি, জায়গাটুকু আর ছেড়ে দিতে চায়নি। মনের যে প্রশান্তির যে জায়গাটুকু সে পেয়েছিল সেখানেই সে অবস্থান করতে চেয়েছে। আমরা জানি না এর পরবর্তী অংশে কি ছিল বা কি হতে পারত। এখানেই হলো ছোট গল্পের সার্থকতা। তাই গল্পটি এভাবেই শেষ হয়েছে। আশা করি তোমরা আমাদের আজকের পাঠ থেকে এবং পূর্ববর্তী এই গল্পের যে আলোচনাগুলো হয়েছিল সেখান থেকে তোমরা পুরো বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছো। এসো আজকের পাঠ থেকে আমরা কি শিখলাম তার একটি মূল্যায়ন করি। তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটি, যে অপরিচিত গল্পের মধ্যে নায়িকার নাম কি ছিল? নায়িকার নাম তোমরা অবশ্যই জানো, কল্যাণী। এরপরে দেখো জরিমা শব্দের অর্থ, অবশ্যই তোমরা এটি জানো, জরিমা শব্দের অর্থ হলো আড়ষ্টতা। বিবাহ ভাঙার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছিল? এটিও তোমরা জানো, অবশ্যই সে দেশমাতৃকার কাজে নিজেকে নিয়োজিত করেছিল, নারী শিক্ষার কাজে নিজেকে ব্রত হিসাবে গ্রহণ করেছিল। মাতৃ আজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে নিশ্চয়ই তোমরা পারো। মাতৃ আজ্ঞা বলতে দেশমাতৃকার কাজে নিজেকে নিয়োজিত করা। এই তো জায়গা পাইয়াছি। অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার পরে তার মনের ভিতরে যে ভালোবাসার একটা রূপ তৈরি হয়েছিল, সেই ভালোবাসার জায়গাতেই যখন কল্যাণীর সাথে তার আবার দেখা হয়েছে তখন সে কানপুরে ছুটে গিয়েছে এবং সেখানে তার সেই সুধাময় কণ্ঠের কাছে সে জায়গা পেয়েছে। তোমাদের জন্য ছোট্ট একটি কাজ রয়েছে, অনুশীলন রয়েছে। দেখো একটি সৃজনশীল আমরা উদ্দীপক পড়ছি। আমি বলিলাম তা থাক না, সুরবালা আমার কি? উত্তর শুনিলাম, সুরবালা আজ তোমার কেহই নয়, কিন্তু সুরবালা তোমার একদিন কি না হইতে পারিত। প্রশ্নগুলো একটু দেখে নেই। 1 নম্বর, বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? 2 নম্বর, কল্যাণীর মাতৃ আজ্ঞার ধরন ব্যাখ্যা করো। 3 নম্বরে রয়েছে উদ্দীপকের সাথে অপরিচিতা গল্পের সাদৃশ্য কোথায় আলোচনা করো। এবং উদ্দীপকের সুরবালা আর অপরিচিতা গল্পের কল্যাণীর প্রেক্ষাপট ভিন্ন হলেও বিচ্ছেদ বেদনা কিন্তু অভিন্ন।
উক্তিটি বিশ্লেষণ করো। আশা করি তোমরা এই উদ্দীপকের সাথে মিলিয়ে যে প্রশ্নগুলো এখানে দেয়া হয়েছে খুব সুন্দর করে তোমরা উত্তরগুলো করতে পারবে। আর নিশ্চয়ই তোমরা পাঠটি থেকে খুব ভালোভাবে, আমরা একদিকে যেমন বিয়ের চমৎকার আয়োজন দেখেছি, আরেকদিকে যৌতুক প্রথা যে তার সাথে সম্পর্কিত তৎকালীন সমাজ ব্যবস্থায় এবং যৌতুক প্রথাটায় যে অবমাননাকর অবস্থায় মানুষকে যে বলি দেওয়া হয় সেই বিষয়টিও কিন্তু এখানে উঠে এসেছে। এবং আমরা এই গল্পের মধ্যেই প্রথম দেখলাম যে যৌতুক প্রথার বিরুদ্ধে এসে নারী এবং কন্যার পিতার যে বলিষ্ঠ ভূমিকা, সেরকম একটা অবস্থান। এবং সর্বশেষে দেখেছি যে গল্পের যে কথক অনুপম, সেও কিন্তু যৌতুক প্রথার বিরুদ্ধে এসে তাকে সমর্থন করেছে। তাহলে আমরা অবশ্যই যৌতুককে কি বলবো? যৌতুক একটি সামাজিক ব্যাধি, তাকে আমরা না বলবো। আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।